কারণ উনি যেরকম কনভিনিয়েন্ট পজিশনে ছিলেন আরজি করে, তাতে উনি চাইলে ক্ষমতার দিকে ঢেলে যেতে পারতেন যে কোনো সময়। আমরা দেখেছি এই কিছুকাল আগেই তারা তাই করেন। উনি একমাত্র এক্সেপশন আমার এত বছরের চাকরি জীবনে। আমি চাকরিতে 89 সালে ঢুকেছি, আজকে কত বছর হয়েছে হিসেব নেই। এবং উনি ওনার সবচেয়ে বড় ক্যারেক্টারিস্টিক যেটা আমি দেখেছি, উনি অধস্তনদের স্বাধীনতা দিয়েছেন এবং তার জন্যই আরজি কর 1 নম্বর স্তঞ্জনে হতে পেরেছিল। এখানে সুপ্রিয় আছে, নীলাঞ্জনা, সবাইকে আমি দেখতে পাচ্ছি। উনি 8টার সময় অব্দি বিরিয়ানি খাইয়ে সবাইকে তারপরে বাড়ি যেতেন। এইটা ছিল রিলেশনশিপ। এটা দিয়ে আমি শুরু করছি, কিন্তু প্রথমেই একটা ক্লেমার আমি বলতে পারবো না। আমি হচ্ছি আরজি করে স্টুডেন্ট নই নাকি মেডিকেল কলেজে, যাদের নাকি নাক খুব উঁচু থাকে, কিন্তু আমাকে প্রত্যেকেই দেখে বলতো, আরে তুই খালু না, আপনি স্যার খালু না। তো এইভাবেই আমি আসলে আরজি করিয়ান হয়ে গেছি এবং খালু বলে আমি নিজেকে গর্ববোধ করি। এবং সব খালুরা আমাকে এত ভালোবেসেছে যে আমি সত্যি সত্যি আমার অরিজিনাল জন্মসূত্রের আইডেন্টিটি হারিয়েছি। আমার পালিত বাবা, কন্যা বা ছেলেমেয়েরা আমাকে সেই নতুন আইডেন্টিটি দিয়েছে। আই এম প্রাউড অফ মাই খালুশিপ। এরপরে অনেকে অনেক কথা বলেছেন এবং সবচেয়ে বেশি করে উঠে এসেছে, যাতে যদি আমি একটা ফ্রেজে বলি তাহলে সেটা হচ্ছে যে আসলে ডাক্তারদের মধ্যে ইউনিটি নেই বলেই ঘটনাগুলো ঘটছে এবং কারোর পক্ষে এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু আমি একটা ব্যতিক্রমী চরিত্র, আমি সারা জীবন একা লড়েছি। তাহলে সেটা আমি কি করে লড়লাম? এই ইউনিটিটা তৈরি করার ক্ষেত্রে এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর আজকে হল ভরেছিল, এখন আবার খালি হয়ে যাচ্ছে, এটাও একটা ইন্ডিকেশন যে ব্যাপারটার মধ্যে এখনো সেই প্রাণের তাগিদ, ভুক্তভোগী হয়ে যে লড়াইটা জিততেই হবে, সেই রাজার গল্পের মতো বার্ন দ্য বোট, বার্ন অল দ্য বোট, যে ফিরে আর যাওয়ার পথ নেই। হয় আমরা ওটা দখল করবো, ওখানেই রাজত্ব করবো, তো ফিরে যাওয়ার আর কোনো রাস্তা নেই। এই জায়গায় যদি না যেতে পারি আমরা, তাহলে কোনো অন্যায় জেতা যাবে না, কোনো লড়াই জেতা যাবে না। ওই হ্যান্ডকারেঙ্গা ত্যানকারেঙ্গা নয়। এবং সেটা আমি আমার নিজের জীবন দিয়ে বলছি, এই কারণেই বলছি, এটা গর্ব করে বলছি না। আমি মেরুদণ্ডে কিছু ক্যালসিয়াম ঢোকাতে চাইছি, আরো উন্নত করে বললে টাইটানিয়াম দিয়ে যদি ভার্টিব্রাকে সাপোর্ট দেওয়া যায়। কারণ এইখানে যারা আছে তারা অনেকেই জানেন যে আমি এটা গল্প বলছি না, একটা সত্যি গল্পের মতো শোনাবে। তা আমি প্রথম উদাহরণটা দিয়ে শুরু করি। যখন এনআরএস-এর আন্দোলন ছিল, তখন আমার ছেলে ওখানে ছিল প্রেসিডেন্ট, এবং সেই আন্দোলনটা আমি মোটামুটি বলতে গেলে মানে মেন্টারের পজিশনেই ছিলাম। আমাকে তখন ওয়েস্ট বেঙ্গলের মেডিকেল স্টুডেন্টরা ম্যাক্সিমামই চিনত এবং খুব ভালোবাসত। তারপরে দু বছর কোভিড আমি পড়াইনি বলে আমার সেই পরিচিতিটা নষ্ট হয়ে গেছে। তারপরে তো 21শে ডেদের আন্দোলনের সঙ্গে এই যে চন্দ্রমৌলি, ওরা যারা সব রয়েছে, মৈনাকেদের সাথে আমি ছিলাম। এরপরে আমার পানিশমেন্ট হয়েছে, আর জলপাইগুড়ি ট্রান্সফার হয়েছে, যেখানে আমার এখনো অব্দি ডিপার্টমেন্ট নেই, একটা ঘর নেই, বসার চেয়ার টেবিলও নেই, খালি ওপিডি আছে আর 700-800 পেশেন্ট আছে। এই বৃদ্ধ বয়সে আমি একা দেখি। আমি কখনো কখনো ঘন্টায় 180 থেকে 240টা রোগী দেখার অ্যাকুইপমেন্ট আমাকে অ্যাকোয়ার করতে হয়েছে। কারণ আমি এই চ্যালেঞ্জটা মেনে নিয়েছিলাম যে তোরা যেটাকে পানিশমেন্ট বলিস, আমি ওটাকে প্লেজারে পরিণত করব। আমি একটা গ্রুপ ডি স্টাফকে আমি দেখলাম এর মধ্যে কোন ছেলেটা ইন্টেলিজেন্ট, দেখলাম একটা গ্র্যাজুয়েট ছেলে আছে গ্রুপ ডি, ওর আমি গতিবিধি লক্ষ্য করে বুঝলাম একে দিয়ে হবে। আমি ওকে একটাও মিথ্যে কথা বলছি না, আমার এতদিনের যা উইজডম ছিল ডার্মাটোলজিতে, সারা জীবন যা শিখেছি, আমি সেটা নিয়ে একদম উইজডমের লেভেলে ভেবেছি। আমি সেই গ্রুপ ডি স্টাফটাকে এমডি লেভেলে তাকে শিখিয়েছি মাত্র অল্প কয়েকদিনে। আমি বললাম তুই আমার সাথে থাকবি, এরা কত পানিশমেন্ট, কারণ আমি ফ্যাপা করে ঘুরে বেড়াচ্ছি। আমাকে ক্লার্কের সামনে বসতে হবে, নাহলে রাস্তায় ঘুরে বেড়াতে হবে। আর ওপিডি নির্দিষ্ট দিনে 700-800 পেশেন্ট দেখতে হয়। আমি এবার এসে মাঝে মাঝে সার্ভাইকাল ট্রাকশন দিতে হয়, কারণ এত সবসময় আমরা কনসাল্ট করে এসেছি। 700 পেশেন্ট দেখা যায় চাকরি এই জামায় বসতে হয়, আমি তো নড়তে চড়তে পারি না, কারণ 1 সেকেন্ড চলে গেলে একটা পেশেন্ট চলে যাবে, এরকম আর কি, মানে 5 সেকেন্ডে একটা পেশেন্ট চলে যাবে। তো সেটা করে ওকে আমি এমডি লেভেলে শেখালাম। তারপরে সব ফন্দি ফিকির আবিষ্কার করলাম, বড় স্ট্যাম্প বানালাম, ওটা টিকিটও মারা হয়, আর যেটা
হচ্ছে মেডিসিন স্লিপ, ওটাতেও মারা হয়। আমি খালি দাগ মারি, ও খালি বুঝিয়ে যায়। এবং আমাদের মোটামুটি এই করে সব পেশেন্ট দেখা হয়ে যায়। আর বলতে বাধা নেই, এত পেশেন্ট সারা জীবন দেখেছি, ওই ভুলটা হয় না। যেহেতু ডার্মাটোলজি ভিজুয়াল সাবজেক্ট, ওই একবারে ক্লিক করে গেলে ক্লিক, আর নাহলে দুই একটা ভুল হলে হবে, সে সবারই হয়। তো এই করে এরকম যাচ্ছিল। তো বটব্বল স্যার আসেন যখন, আমি সেটা শুরু করি, তো এনআরএসের আন্দোলন সব তখন আমার পা ভেঙেছিল। এবারে চারিদিকে তো আজকের যে সময়, একদম এরকম একটা সময় যে সিনিয়ররা এসে যদি মাস ডেজিগনেশন দেয় তবে আন্দোলন টিকবে, না হলে টিকবে না। তো স্যার একটা সকালবেলায় এমার্জেন্সি কলেজ কাউন্সিল ডেকেছিলেন সকাল 9টার সময়। আমি ল্যাংড়াতে এসে স্যারের পাশে খুব একটা বসি না কোনোদিন, আমি সেদিনকে ইচ্ছে করে পাশের চেয়ারটায় বসেছি। আর চারিদিকে সব তৃণমূলের মানে প্রফেসররা বসে আছে এবং তারা আমাকে রেজিস্ট করছে। আমি তখন দেখলাম এটাই মোক্ষম সময়। আমি দাঁড়িয়ে একটা জ্বালামুখী বক্তৃতা দিয়েছিলাম, স্যারের মনে থাকবে, এখানে অনেকেই আছে মনে থাকবে। দিয়ে আমি একে বললাম, আমার একটা জুনিয়র বন্ধুকে, যে একটা রেজিগনেশন টাইপ করে আমি বললাম ওটা নিয়ে আয়। নিয়ে এসে আমি ওটাকে প্রথম সই করলাম। চারিদিক থেকে ফোন আসছে যে দাদা কি করবো, এই সুরজিৎদা কি হবে, স্যার আমরা কি করবো। মুর্শিদাবাদ থেকে আসছে, নর্থ বেঙ্গল থেকে আসছে, মেডিকেল কলেজ থেকে আসছে, সব জায়গার সিনিয়র আমাকে জিজ্ঞেস করছে, আমার ব্যাচের এবং উঁচু নিচু সবাই। আমি তখন বললাম দাঁড়াও, আমি আপনার একটা মিটিংয়ে যাচ্ছি, মিটিংটা শেষ হোক, আজকে এটা নিষ্পত্তি হবে। তারপরে আমি ওটা সই করে একটা পেপার ওয়েট চাপা দিয়ে আমি সবার দিকে আঙুল ঘুরিয়ে বললাম, মানুষের যদি বাচ্চা হন, এক ফোঁটা যদি মানুষের রক্ত থাকে, এই রেজিগনেশনে সই করবেন। এখানে অনুভব ওরা সবাই রয়েছে, চন্দ্রমল্লী আছে, মৈনাক আছে, ওরা বাইরে ভিড় করে দাঁড়িয়েছিল বোর্ডরুমের বাইরে। আমি একটু আনপার্লামেন্টারি কথাই বললাম। আমি যখন দরজা খুলে বেরিয়ে যাচ্ছি, বলছে স্যার কি হলো, আমি বললাম একটাও বরানন্দনকে বেরোতে দিবি না এখান থেকে, সরি। হ্যাঁ, এবার আমার খুব ভালো লাগছে বলতে, সুর করে একজন করে আমার পরে আমার ব্যাচের যেগুলো ল্যাজ লুকিয়েছিল তারা ফোন করছে, কি করলি তাহলে কি হলো। আমিও তাদেরই একই কথা বললাম যে মানুষের রক্ত যদি এক ফোঁটা থাকে, আজকে সবকিছু ছেড়ে ডাক্তারদের পাশে দাঁড়াবি। এটা বলে তখন শুরু হলো। তারপরে 21-এর আন্দোলন শুরু হলো। স্যার তো চলে গেলেন। যখন প্রায় 1 মাস হতে চললো, সবাই হাই কিটোন বডি, লো ব্লাড সুগার নিয়ে ভর্তি হচ্ছে, কোথাও কেউ নেই। আপনি 2 মিনিট বলতে না দিলে হবে না। তো সেটা হচ্ছে কারণ আমি একটা সিদ্ধার আমাদের ঢোকা, সেটা বক্তৃতা দিচ্ছি না, এটা আমি একটা সার্জারি করছি, এটা থেরাপি। তো তখন এসে এরা সবাই জানে, ওরা তো আছে এখনো। তো আমি একদিন আর থাকতে পারলাম না দেখে। আমি জনে সব প্রফেসরদের কাছে, যতজন আমার বন্ধু বান্ধব গেছি, চলো চলো বাচ্চাগুলো এরকম করছে, আমরা তো শিক্ষক, তা আকর্ষ পরিবেদনা। তখন বাধ্য হয়ে একদিন আমি একদম পুরো ষাঁড়ের মতো পুরো মঞ্চে আর কি উঠে গেলাম, একা, কোনো কিছু ছাড়াই। তো উঠে গিয়ে আমি দুটো কথা বলেছিলাম, সেটা আজকেও রিপিট করবো, কারণ আজকের দিনের আন্দোলনও সেটা খুবই প্রাসঙ্গিক রয়ে গেছে। আমি বলেছিলাম যে আমি আর থাকতে না পেরে মঞ্চে এসেছি, যদিও আজকে করে 500 জন সিনিয়র ডাক্তার রয়েছে, নো ওয়ান কেম দ্যাট ডে। এই ইউনিটির যে প্রবলেম, এটা সারা জীবনই ছিল, সুতরাং এই বক্তৃতাটা আমাকে বলতেই হবে। তো আমি একা কি করে গেলাম, এবার আমি একাই চলে এসেছি, কারণ আমার ভেতরের তারুণ্য আমাকে তাড়িয়ে নিয়ে মঞ্চে উঠিয়ে দিয়েছে। এবং আমি মনে করি তারুণ্যের দুটোই বৈশিষ্ট্য, একটা প্রেম আর একটা প্রতিবাদ, এবং দুটোই অবিচ্ছিন্নভাবে থাকে, একই মুদ্রার এপিঠ। যাদের মধ্যে প্রেম আছে তারা প্রতিবাদী হতে বাধ্য, কারণ না হলে আপনার প্রেম দিকে থাকবে না। আর যারা বলে ওগুলো তুমি যে আমার বলে, ওইগুলো ইনফ্যাচুয়েশন বলে, ওটাকে মোহ বলে, ওটা প্রেম নয়, ইটস ইনফ্যাচুয়েশন। তাহলে যদি আপনি মানুষ ভালোবাসেন, যদি আপনি পেশাকে ভালোবাসেন, যদি আপনার প্যাশন থাকে, আমার বউয়ের একটা কথা বলি এখানে, পরে ডাক্তাররা সারা জীবন ফার্স্ট আর সেকেন্ড হয় স্কুল কলেজে, তারপরে এরকম জয়েন্টের মতো এরকম একটা হার্ড জিনিস ক্র্যাক করে, তারপরেও কিরকম ভাবে তারা সবকিছু স্যাক্রিফাইস করে। একজনকে বিয়ে করে বুঝেছি, আর একজনকে ডাক্তার বানিয়ে বুঝেছি, মানে ছেলের কথা বলে। তারপরে যখন শুনি ডাক্তারদের ইউনিটি নেই, তারপরে যখন শুনি তাদের মুখে গু ছুড়ে মারে, অথচ ডাক্তাররা কিছু করতে পারে না, তখন আমার বুকটা ফেটে যায় যে তোরা তাহলে সারা জীবন ফার্স্ট সেকেন্ড হলি কেন।
তোরা যদি পার্টি দলদাস হবি, তোরা যদি ছাত্রদের পাশ ফেল করে টাকা তুলবি, তুই সুপারি কিলার হ, তুই আলুর বলরা, তুই যা এমএলএ এমপি হ, তাই তো তোর টাকা হবে। তুই ওই সিটগুলো আমাদের জন্য ছেড়ে দে, যারা প্যাশনেটলি ডাক্তারি করতে এসছে, যারা ওটা করতে চায় না। তোরা কেন সিটটা দখল করে রেখেছিস? এটা আমার বউ হচ্ছে নন মেডিকেল, বাকি গৃহবধূ, এবং তার মধ্যে এটা আসে বলেই বিয়ে করছিলাম। যাই হোক, তো সেইটা সে বলছে, আর তোমরা সারা জীবন স্কুল কলেজে ফার্স্ট হয়েছো, তুমি প্রফেসর দেখাচ্ছ, আর তুমি এই জিনিসটা বোঝো না যে আজকে এরকম একটা সংকট কাল, এটা মানবতার ক্রান্তিকাল। এটা শুধু খুন রেপের জন্য নয়, এটা আমাদের এক্সিস্টেন্সের প্রশ্ন, আমাদের সম্মানের প্রশ্ন, সারা হিউম্যানিটির মানবিক মর্যাদাবোধের প্রশ্ন। এখনো তোমার ঘুম ভাঙছে না, এখনো ওই রিমঝিমরা বলছে রাত দখল করো, ভোট দখল করো, শাসকের ঘুম ভাঙাও, তারপরে তুমি যাচ্ছ মোমবাতি জ্বালাতে। কেন? তোমার শিক্ষার বিচ্ছুরণ কোথায়? কি তুমি কি শুধু একটা নিরেট পাথর, অনেক কিছু ডিগ্রি নিয়ে বসে আছো? তো আমি যখন স্টেজে উঠলাম আরো অনেক কিছু বলেছিলাম, আমার মনে নেই। আরেকটা কথা বলেছিলাম যে আরেকটা কারণে আমাকে মঞ্চে আসতে হয়েছে, কারণ আমি টিচার, মানে আমি মনে করি আমি অভিভাবক, আর আমি মনে করি স্টুডেন্টরা আমার ছেলে মেয়ে, আর ছেলে মেয়ের সাথে একটা আনকন্ডিশনাল লাভের সম্পর্ক থাকে। এটা ফ্রয়েড না বললেও অনেকেই জানে, তারাই শিক্ষক হয়। এই বোধটা যাদের নেই, তাদের টিচার হওয়ার কোনো রাইট নেই। আনকন্ডিশনাল লাভ আজকে অভয় একদিনের ঘটনা নয়। এই মহিলাগুলো যা বলে গেল, চন্দ্রমৌলি যা বলে গেল, তুমি তোমাদের কাউকে ছেলে মেয়ে ভাবো না, তোমার ছেলের সাথে তাহলে কি হতো, তোমার মেয়ের সাথে হলে কি হতো, তাই তোমরা কিসের অধ্যাপক? এমনকি আমি আজিগর থেকে যাওয়ার পরে শুনেছি ওরকম আমি স্বাদের ডিপার্টমেন্ট, আজকে দেবুদার মতো ইনফ্লুয়েন্সিয়াল লোক যে ডিএমি সবার সাথে সবসময় চলে, সে লেজার মেশিন আনতে পারেনি, 20 বছর ধরে কেউ পারেনি। স্যার এখানে রয়েছে, একটাও মিথ্যা কথা বলছি না। আমি আইএস ম্যাডামকে ফোন করে বলেছি আপনার রোগ কেউ সারাতে পারেনি, এরপরও সারাতে হবে, আমি সারিয়ে দেবো, কিচ্ছু না করে। কিন্তু একটা শর্ত আছে, আমাকে লেজার মেশিন দিতে হবে, আমি ওসব কিচ্ছু বুঝি না। বলে ঠিক আছে, খালি আপনি যখন 1,30,00,000 টাকা দাম, এটা মনে হয় সুপ্রিয় জানে, তো সেটা হচ্ছে যে আমি বললাম, উনি বললেন যে খালি যখন নাকি টেন্ডার টাকা হবে আপনি খালি আপনার নাম্বারটা দেবেন। আমি ফোন করে বললাম ম্যাডাম, সে রামায়ণ গল্প মনে পড়ছে, ওই কইকেয়ীকে একটা বর দেওয়ার কথা ছিল, তো সেটাকে আপনার মনে পড়ছে? উনি হাসলেন, বলে হ্যাঁ হ্যাঁ বলুন। আমি তো পাঠিয়ে দিয়েছি, লেজার মেশিন চলে এসছে, কিন্তু সেই লেজার আমি ভোগ করতে পারিনি। তার আগে এই কনস্পিরেসি শুরু হয়ে গেছে, কারণ ততদিনে অনেকেই সন্দীপ ঘোষের ডান হাত বাহাত হয়ে গেছে, এবং আমাকে ততদিনে টাঙানোর ব্যবস্থা করা হচ্ছে, ঘরে মিটিং হচ্ছে। এবং আমি এখান থেকে যাওয়ার পরে আরজি করে গ্রুপ স্টাফ থেকে শুরু করে, লিডম্যান থেকে শুরু করে, টিকিট যারা করে, এখনো তাদের ডার্মাটোলজিক্যাল প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপ করে, ফোন করে। আমি ডিপার্টমেন্টে যা, এরকম আমার তো স্টুডেন্টরা রয়েছে, ওখানে যাও, বলে স্যার এখন আর ওটা ডিপার্টমেন্ট নেই। কেন, কি হয়েছে? তারপরে যা ঘটনা শুনি, এটা এখানে বলতে হবে, অনেক মেয়ে হয়তো লজ্জায় বলতে পারেনি। এমন প্রফেসর আছে, তারা ফার্স্ট ইয়ারের মেয়েদেরকে ওই থিসিসে সই করবে না বা অন্য কিছু ভয় দেখিয়ে ঘরে দরজা বন্ধ করে 2 ঘন্টা ধরে টিফিন খায়। আমার কাছে এই খবর একদম স্পষ্ট ভাবে আছে। এটা কি হচ্ছে? এটা কোন আর্টিকেল দেখছি আমি এখান থেকে চলে যাওয়ার পর আমাকে অনেকগুলো, তার মধ্যে তিতলি টপিকালে করছে, তোমরা কেউ হয়তো চেনো, তোদের ব্যাচেরই হবে, আমাকে ফোন করে বলছে স্যার এরকম আমাদের ডার্মাটোলজি কিছু কোথায়, আমি তাই আর্জি করে নেই, মানে স্যার বলবেন না, ওখানে যেতে আমায় বলবেন না প্লিজ। আমি অবাক হয়ে গেছি, তুই আর্জি কর পাশে তুই আর্জি করে যাবি না? মানে স্যার জানেন না ওখানে কি অবস্থা। আমি তারপরে ওখানে এসটিএম এর হেড ছিল, আমার স্টুডেন্ট অনেকে ছিল, তার সাথে বন্ধুত্বের সম্পর্ক, আমি স্টুডেন্টদের সাথে বন্ধুর মতোই মিশি। ওকে বললাম দেখ আমার মেয়ে যাচ্ছে, ওকে শিখিয়ে দিবে, আর জন্য কোনো ঝঞ্ঝাট না, তোরা তো শুনতে পাচ্ছি এরকম সব হয়ে গেছে, তো এখন ওখান থেকেই পাসাবো। আরো আর্জি করে 3-4টে ছেলে আমাকে ফোন করে বলছে স্যার কি নেবো, আমি আর্জি করে, বলে না আর্জি করে কথা বলবে না, এটা আমার নিজের অভিজ্ঞতা। তারপরে আমি এখান থেকে জলপাইগুড়ি আমাকে ভাগিয়ে দেওয়া হলো, বাগানোর পর আমি বললাম অভিজ্ঞতা, এবার অভিজ্ঞতা শোনো। অভয়ার সাথে এই ঘটনাটা যেদিনকে ঘটছে তার 1 সপ্তাহ আগে হবে, স্যার শুনুন ভালো করে মন দিয়ে। এবারে একটা কলেজ মিটিং হচ্ছে, আমি শুনতে পাচ্ছি অনেক লোক আসছে কলকাতা থেকে,
বসে আছি আপন করে। তা মঞ্চে উপবিষ্ট ডিএমই স্যার, তার সাথে ওই দীপাঞ্জন অনেকটাই সিনিয়র, আমি নাম ফাম বলছি না, নর্থ বেঙ্গলের অনেকেই আছেন। তো আর তার সাথে হচ্ছেন যে ডক্টর সুশান্ত রায়, আরেকটা ছেলে দাড়িওয়ালা, বেটে টাকমাথা, তাকে দেখেই মনে হচ্ছে কি ওরা হম্বা চম্বা। তো ভালো কথা, আমি ভাবটা দেখেই বুঝে গেছি তো আমাকে ঘেরা দিতে এসছে। তো আমি চুপচাপ আছি, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড আমি কোনে এরকম করে বসে আছি, মাথা নিচু করে। আমি জানি এদের সাথে পায়ে পাতা আমি একা, কারণ ওখানকার ফ্যাকাল্টিরা কেউ আমাকে চেনে না, আমার তো স্টুডেন্ট নেই, আমি একদম একা রাস্তায় ঘুরে বেড়ানো মাল। আমি তখন কি করবো, চুপচাপ আছি। মিটিং শেষ হয়ে গেছে, উঠে এরকম দাঁড়িয়েছি, সঙ্গে সঙ্গে মঞ্চে উপবিষ্ট প্রভাবশালী ওই বেটে লোকটাকে কানে কানে একটা কি বললো, সে সঙ্গে সঙ্গে ডিএমই স্যারের কাছে বলে, ভালো করে শুনুন, সে আগে ডিএমই স্যারের কাছে কানে একটা কি বললো, বলার পরে আবার ডিএমই স্যার মাইক্রোফোনে চলে গেলেন, লাউড স্পিকারে গিয়ে বলছেন, এখানে কেউ ডার্মাটোলজিস্ট আছে? আমি তো বুঝে গেছি তো যুদ্ধের পূর্বাভাস, তো আমি তো যুদ্ধ করবো না, তো আমার ভয় নেই, কিন্তু আমি খুব টেকনিক্যাল কারণেই করতে চাইছিলাম না। আমাকে বলছে, হ্যাঁ বলুন, আপনি তো কিছু বললেন না। আরে কি বলবো স্যার, আমার কোনো অভিযোগও নেই, আমার কোনো ডিমান্ডও নেই, আই এম হ্যাপি ওভার হেয়ার অ্যাট জলপাইগুড়ি। আরে শুনে তারা খুশি না, খুশি না, এখন এটা হলো না, আমি তো ওদের চেয়ে বুদ্ধিমান, ওরা বুঝে গেছে। না আমারও বললে হবে না, শুনুন কথাগুলো, পায়ে পা দিয়ে ঝগড়া কাকে বলে, এরকম বললে তো হবে না, বলুন। আরে না স্যার, আমার তো কোনো প্রবলেম, হ্যাপি, কি সুন্দর আবহাওয়া, এখানে লোকজন ভালো, টোটোওয়ালারা একজনকে নিয়েও 10 টাকা নেয়, আমি তো কোথাও দেখিনি এত অনেস্ট লোক। হ্যাঁ, তো না ওরা বললে তো হবে না, মন খুলে কথা বলে, এত দূর থেকে আমরা এলাম শোনার জন্য, 3 বার হয়ে গেছে, কত স্যাচারি করবো। আমি দেখলাম না, যুদ্ধটা করতেই হচ্ছে, একটু 1 সেকেন্ড আমি ভেবে নিই যুদ্ধ করার আগে। তারপরে উঠে দাঁড়ালাম, আমি সামনেরটা পরে সেকেন্ড বেঞ্চে বসেছিলাম, পেছনের সব ফ্যাকাল্টি, মঞ্চে উপবিষ্ট কম করে 15 জন প্রভাবশালী অ্যান্ড কোম্পানি। আমি ওখানে একটা 8 মিনিটের বক্তৃতা দিলাম। সে বক্তৃতাটা যথেষ্ট জ্বালামুখী, কিন্তু খুব শান্ত স্বরে। এইবারে সব যেহেতু চুপ করে আছে, ওনাদের প্রেস্টিজে লেগে কি ডাক্তারদের ধমকি মারলে পলিটিক্যাল লোকরা, উত্তরবঙ্গের প্রভাবশালীরা মেরুদণ্ড কেঁচো হয়ে যায়, রিলিডার হয়ে যায়, তুই কে বেটা, তুই আমাদের কার্পোরেট বক্তৃতা শোনাচ্ছিস, ওনাদের প্রেস্টিজ লেগে গেছে। এবারে পায়ে পা দিয়ে ঝগড়া করতে হবে। তখন নাকি ডিএমই স্যার কোনো খারাপ ব্যবহার করেনি, আমি খুবই পোলাইট, উনি বললেন, না বুঝেছি